গত পর্বে দর্শন কি, এর ভূমিকা, প্রয়োজনীয়তা ও এর আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা দার্শনিকদের মূল দার্শনিক ধারণাগুলো ব্যাখ্যা করার আগে আমরা পাশ্চাত্য ও প্রাচ্য তথা ওয়েস্টার্ন ও ইস্টার্ন ফিলসফি কিভাবে ধীরে ধীরে বিকশিত হলো তার অতি সংক্ষিপ্ত একটি রূপরেখা দেবার চেষ্টা করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। পাশ্চাত্য দর্শনের সূত্রপাত। মানব ইতিহাসের শুরু থেকেই মানুষরা নানা বিষয়ে প্রশ্ন করে এসেছে। মানুষরা এই এত বিশাল বিশ্বের দিকে তাকিয়ে বরাবরই অবাক হয়েছে ও এর বিশাল ব্রহ্মাণ্ডের মাঝে তার জায়গা কি ও সে কিভাবে এলো বা এই জগৎ কি দিয়ে বা গঠিত, এ নিয়ে তাদের মনে দানা বেঁধেছিল অসংখ্য প্রশ্নের। এই প্রশ্ন নিয়ে চিন্তা চালানোর পূর্বে পাশ্চাত্যের সমাজগুলোতে এগুলোর সুনির্দিষ্ট জবাব পাওয়া যেত ধর্মের মধ্যে, বিভিন্ন দেবদেবীর মন্দিরের মাঝে। প্রাচীন গ্রিক মিথোলজির বিভিন্ন দেবদূত ও তাদের নিয়ে প্রচলিত কাহিনীতে ছিল মানুষজনদের বিশ্বাস। সেই সময়টাতে সবকিছুর উত্তরের নেপথ্যে ছিল ঈশ্বর, দেবদেবী। কিন্তু এত সব মানুষের মাঝে এমন কিছু মানুষ ছিলেন যারা এই গতানুগতিক ধর্মীয় ব্যাখ্যাকে যথেষ্ট বলে মনে করেননি। তারা কোনো কিছুকে বিনা বিচারে বিশ্বাস করার চেয়ে যুক্তি, বুদ্ধি, বিচার বিশ্লেষণের মাধ্যমে অস্তিত্ব, জগৎ সম্পর্কে যত প্রশ্ন রয়েছে তার উত্তর খোঁজার চেষ্টা চালিয়েছেন। এই গুটি কয়েক মানুষের মনে জানার যে অদম্য কৌতূহল, তারই সূত্র ধরে পাশ্চাত্যে দর্শনের সূত্রপাত হয়। এই দর্শনের সূত্রপাত হয় মহামতি থেলিসের হাত ধরে। গ্রিক দর্শনের সূত্রপাত হয় মাইলেটাস নগরী থেকে, যা বর্তমান তুর্কিতে অবস্থিত ছিল। থেলিস এই বিশ্বজগতের প্রকৃতি অনুসন্ধানে যুক্তি, বিচার বিশ্লেষণের মাধ্যমে এগিয়ে যাওয়াটাকে প্রাধান্য দিতেন ও অপরকে উৎসাহিত করতেন। তিনি তার অনুসারীদেরকে কেবলমাত্র প্রশ্নের উত্তর সমর্পণ করে দিয়ে যাননি, বরং কী করে যৌক্তিকভাবে চিন্তা করতে হয় ও বিভিন্ন ধারণার সমন্বয়ে কীভাবে সন্তোষজনক ব্যাখ্যায় পৌঁছতে হয় তার সমস্ত প্রণালীও দিয়ে গেছেন। গ্রিক দর্শনে থেলিসের ভিত্তিমূলক প্রশ্ন, কী দিয়ে এই বিশ্ব তৈরি হলো, এটি নিয়েই এই সময়কার শুরুর দিককার দার্শনিকরা জড়িত ছিলেন। এই প্রশ্ন নিয়ে চিন্তাভাবনা চালানোর পর যে উত্তরগুলো বেরিয়ে আসতে থাকলো, তাই পরবর্তীতে বৈজ্ঞানিক চিন্তার ভিত্তি হিসেবে কাজ করা শুরু করে। এভাবেই বিজ্ঞান ও দর্শনের মাঝে একটা মেলবন্ধনের সৃষ্টি হয়ে যায়। মূলত বিজ্ঞান দর্শন থেকে পৃথক হবার আগে দর্শনের মাঝেই বিজ্ঞান ছিল ও এ দুটিকে একত্রিত করেই অগ্রসর হবার রীতি প্রচলন ছিল। এখনও সেই ধারা দুর্বলভাবে হলেও জারি আছে। সম্প্রতি দর্শন আবারও জাগ্রত হওয়া শুরু করেছে। যাই হোক, থেলিস ও তার পরবর্তীতে অন্যান্য দার্শনিকদের অগ্রগতির পর পিথাগোরাসের অনন্য আবিষ্কার ও চিন্তাভাবনা গ্রিক দর্শনের মোড় ঘুরিয়ে দেয়। পিথাগোরাস এই জগৎকে কোনো আদি উপাদান দিয়ে ব্যাখ্যা না করে গণিত দিয়ে ব্যাখ্যা করে তাক লাগিয়ে দেন। তিনি এবং তার অনুসারীরা এই মহাবিশ্বের বুননকে সংখ্যা ও জ্যামিতি দিয়ে ব্যাখ্যা করতে বেশি পছন্দ করতেন। তাদের কাছে সংখ্যা ছিল একেবারে বাস্তব ও মূল হর্তাকর্তা। পিথাগোরাস ও তার অনুসারীরা এই সংখ্যার মাঝে অনেক রহস্যময় তাৎপর্যের অস্তিত্বে বিশ্বাস করত। তাদের মহাবিশ্ব সম্পর্কে এই সংখ্যার ব্যাখ্যা বৈজ্ঞানিক অগ্রযাত্রার প্রারম্ভে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারে সক্ষম হয়। ক্লাসিক্যাল গ্রিক দর্শনের যাত্রা। যেভাবে যেভাবে গ্রিকের নগররাষ্ট্রগুলো বৃদ্ধি পেতে থাকল, দর্শনের ধারণাও আয়োনিয়া অঞ্চল থেকে থেলিস ও তার উত্তরসূরিদের হাত ধরে এথেন্সে পাকাপোক্ত জায়গা করে নিল। তখন এথেন্সই হয়ে উঠল গ্রিসের সাংস্কৃতিক পরিমণ্ডলের মূল কেন্দ্র। এই জায়গাতেই ধীরে ধীরে দার্শনিকরা দর্শনের ক্ষেত্রটি আরও বিস্তৃত করতে লাগলেন। তারা এর সাথে নতুন নতুন প্রশ্ন যুক্ত করতে লাগলেন, যেমন আমরা কিভাবে জানি যে আমরা আসলেই জানি, ও কিভাবেই বা আমরা একটি ভালো জীবনযাপন করতে পারি। এসব দারুণ দারুণ বিষয়ের জোয়ারের ঢেউ তোলেন সক্রেটিস, যিনি কিনা এই দর্শনের অগ্রগতির এই সময়কালে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার গুরুত্ব এতটাই বেশি যে তার নামে দর্শনের ইতিহাসে একটি যুগই রয়েছে। এ কারণে তার উত্থানের আগের যুগকে বলা হয় সক্রেটিস পূর্বযুগ। পরবর্তীতে তার শিষ্য প্লেটো তাকে তার লেখায় মেলে ধরেন, কেননা সক্রেটিস তার জীবনে কিছুই লিখে রেখে যাননি। সক্রেটিস মারা যাবার পর প্লেটো দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন ও অবশেষে এথেন্সে ফিরে আসেন।
ও একাডেমি নামক প্রতিষ্ঠান গড়ে তোলেন। এখানেই আমরা খুঁজে পাই বৈজ্ঞানিক বিশ্লেষণের আদি পথিকৃৎ অ্যারিস্টটলকে। তিনি প্লেটোর একাডেমিতে একই সাথে ছাত্র ও শিক্ষক হিসেবে প্রায় ২০ বছর ধরে সময় অতিবাহিত করেন। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এই ৩ মহান দার্শনিকদের ভিন্ন ভিন্ন চিন্তাধারার প্রক্রিয়া আজকের পাশ্চাত্য দর্শনের ভিত্তি করে দেয়। তাদের মতাদর্শের ভিন্নতা ধরে পরবর্তীতে দার্শনিকদের মাঝে বিভিন্ন মতাদর্শের সৃষ্টি হয় ও দর্শনের ক্ষেত্র আরও ব্যাপক হয়ে ওঠে। ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর ক্লাসিক্যাল দর্শনের কার্যকারিতা ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে। এই ৩ মহান দার্শনিকদের চিন্তা এতকাল ধরে গ্রিক নগরীকে একত্বের বন্ধনে বেঁধে রেখেছিল, কিন্তু তাদের গত হয়ে যাবার পর বিরোধ আবার দানা বেঁধে উঠতে শুরু করে। ৩২২ খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটলের মৃত্যুর পর দর্শন নানা ভাগে ও নানা মতাদর্শে গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে। এগুলোর মধ্য থেকে সিনিকবাদ, সংশয়বাদ, এপিকিউরীয়বাদ, স্টোইকবাদ দর্শন অন্যতম। এরপর গ্রিক নগরের প্রভাব স্তিমিত হয়ে আসার পর প্রায় ২০০ বছর পর রোমান রাজ্য ক্ষমতার আসনে খুঁটে গেড়ে নেয়। এই শাসনামলে রোমানরা স্টোইকবাদী দর্শন বাদে গ্রিক দর্শন নিয়ে অতটা মাথা ঘামায়নি। অবশ্যই স্টোইকবাদী দর্শনে গ্রিক দর্শনের প্রভাব বজায় ছিল। এ যুগের অন্যতম কয়েকজন স্টোইকবাদী দার্শনিক ছিলেন জিনো অফ সাইটিয়াম, সেনেকা, এপিকটেটাস, মার্কাস অরেলিয়াস। গ্রিক দর্শন স্তিমিত হয়ে গিয়ে রোমান শাসনামল শুরু হলেও এই দর্শনের যে লেখাগুলো ছিল তা মধ্যপ্রাচ্য তথা আরব বিশ্বে চলে যায় ও সেখানকার জ্ঞানীগুণী মনীষীগণ সেগুলোর নিজ ভাষাতে অনুবাদের কাজে হাত দেন ও বিভিন্ন নতুন আবিষ্কারের স্ফুরণ ঘটাতে থাকেন। পরবর্তীতে মধ্যযুগে খ্রিস্টান ও ইসলামের উত্থানের মধ্য দিয়ে ধীরে ধীরে গ্রিক দর্শনের হারিয়ে যাওয়া শক্তি পুনরায় জাগরণের একটা রাস্তা করে নিতে থাকে। প্রাচ্য দর্শনের সূত্রপাত ও বিকাশ। পাশ্চাত্যের দার্শনিকদের মনে যেমন নানা ধরনের প্রশ্নের উদয় হয়েছিল ও তারা চিন্তা চালিয়েছিলেন, ঠিক তেমনি সমগ্র প্রাচ্যের মাঝে বসবাসরত নানা ব্যক্তিরা গতানুগতিক জ্ঞানকে প্রশ্নবিদ্ধ করেছিলেন। খ্রিস্টপূর্বাব্দ ৭৭১ থেকে ৪৮১ খ্রিস্টপূর্বাব্দে সুদূর চায়নাতে যে দার্শনিক বৃন্দরা গড়ে উঠেছিল তারা এই মহাবিশ্বের প্রকৃতি কী এসব নিয়ে প্রশ্ন উত্থাপনের চেয়ে কীভাবে নীতিনৈতিকতার ভিত্তিতে একটি সঠিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যায় যা মানুষকে ভালোভাবে জীবনযাপন করার নিশ্চয়তা প্রদান করবে তা নিয়ে বেশি ব্যতিব্যস্ত ছিলেন। এভাবে চায়নাতে সে সময় 100 স্কুল অফ থট নামক দার্শনিক বৃন্দদের উদ্ভব হয়। এই ধারার মধ্যে কনফুসিয়ানিজম, তাওয়িজম এই দুটি ধারা ২০ শতাব্দী পর্যন্ত প্রাধান্য বিস্তার করে চলে আসছে এবং এই একবিংশ শতাব্দীতে এসে কনফুসিয়ানিজমের কিছু চর্চা রাষ্ট্র ও সমাজগতভাবে চীনে প্রচলিত থাকলেও তা আর আগের জৌলুসে নেই। তার পরিবর্তে চীন ও জাপান সহ পুরো বিশ্বে তাওয়িজম, জেন এসব এখন একবিংশ শতাব্দীতে প্রভাব বিস্তার করা শুরু করেছে। চায়নার দক্ষিণ অংশ ভারতবর্ষেও মহান মহান সব দার্শনিক আধ্যাত্মবাদীদের উত্থান ঘটেছে। এটা সেই ভারতবর্ষ যেখান থেকে পিথাগোরাস তার গুপ্তবিদ্যা রপ্ত করেছিলেন এবং গ্রিসে নিয়ে গিয়েছিলেন। এটা সেই জায়গা যেখানে গণিতে আর্যভট্ট শূন্য সংখ্যার প্রচলন ঘটান। সবচেয়ে অবাক করার বিষয় এই যে গ্রিক এপিকিউরীয় দার্শনিকদের মতো এখানেও 4 ভাগ দার্শনিকদের দর্শন রয়েছে, যাদের মূল কথাই ছিল ঋণ করে হলেও ঘি খাও, অর্থাৎ পুরো দস্তুর ভোগবাদী দর্শন। তাছাড়া বোধিধর্ম ভারত থেকে চীনে গমন করে যে শিক্ষা নিয়ে গিয়েছিলেন তা ক্রমে ক্রমে চীন ও জাপানে ছড়িয়ে পড়ে। তার পাশাপাশি বুদ্ধ, মহাবীর, কপিল, কনাদ, শঙ্কর, জৈমিনীদের মতো ক্ষুরধার দার্শনিকদের সন্ধান ভারতবর্ষে দেখতে পাওয়া যায়। গৌতম বুদ্ধ তার বোধিলাভের পর যখন তার শিক্ষা সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছিলেন তখন তার যোগ্য শিষ্য মহাকাশ্যপ ও তার উত্তরসূরির হাত ধরে জেন ধারা চীন ও জাপানে প্রবেশ করে, যা আজও বহাল রয়েছে। এবং পরবর্তীতে এই জেন ধারা শুনরু সুজুকির হাত ধরে আমেরিকাতে জনপ্রিয়তা লাভ করে। এভাবে আমরা দেখতে পাই নানাভাবে শুধুমাত্র পাশ্চাত্য নয়, প্রাচ্য, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পৃথিবীর নানা প্রান্তে গুণী মানুষরা নানাভাবে দর্শনের চর্চা করে এর পরিধিকে বাড়িয়েছেন ও মানব জীবনকে সমৃদ্ধ করেছেন। তাই আমরা আজ যেই সময়টিতে দাঁড়িয়ে আছি ও এর ফলাফল ভোগ করছি তার নেপথ্যে তাদের ব্যাপক অবদান অনস্বীকার্য। তাহলে এই ছিল দর্শনের ইতিহাস ও অগ্রগতি নিয়ে ছোটোখাটো সংক্ষিপ্ত কিছু পটভূমি। অনেক কথাই বলা হলো না, অবশ্য বলতে গেলে এর উপরেই একটা কোর্স বানাতে হবে আমাকে। যাই হোক, আশা করি আমাদের দার্শনিকদের দর্শন বোঝার প্রারম্ভিক পাঠ ও পরিচিতি হিসেবে এটুকুনি যথেষ্ট হবে। তাই আজকের এই পর্বটি শেষ করছি ও পরবর্তী পর্বে থেলিসের দর্শন নিয়ে আমাদের এই দর্শন অভিযাত্রার সাথে
থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদেরকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন। টাটা।